এই ত্রিপুরা যে বিধানসভার ইতিহাসে একটা দিন দুপুরে অমাবস্যা নেমে আসার মতো এরকম একটা কলঙ্কিত দিন হিসাবে চিহ্নিত হয়ে থাকে। গত 24শে মার্চ ভারতীয় গণতন্ত্রের পরম্পরা এবং তার যে ঐতিহ্য অনুসারে যে দল বিরোধী দলে থাকেন তার নেতা শাসক দলের উত্থাপিত বা সরকার উত্থাপিত বাজেটের উপরে আলোচনার সূত্রপাত করেন। সেই সুবাদে সেই স্ট্রেংথে সেদিন আমি কথা বলতে উঠেছি বা উঠব। সাধারণত এরকম যখন আলোচনার সূত্রপাত হয় সেই সময়েতে সভার যিনি অধ্যক্ষ, পার্লামেন্টের ক্ষেত্রেতে স্পিকার, বিধানসভার ক্ষেত্রে স্পিকার, তারা কিভাবে সদস্যরা কথা বলবেন, কত সময় নিয়ে বলবেন, সংক্ষিপ্তভাবে তার একটা ধারণা দেন। কিন্তু আমি দেখেছি, আমি সাংসদ ছিলাম, পার্লামেন্টেও সেই পার্লামেন্টে বিরোধী দলের তার সাইজ কত বড় এটা সেভাবে বিবেচিত হয় না। বিধানসভার ক্ষেত্রে আমি দেখেছি, এখানে যখন কংগ্রেস দল, এই কংগ্রেস দলের নেতারাই অনেকে এখন বিজেপিতে গেছেন, তারা শাসক দলে পরিণত হয়েছে। কখনো তারা 8 জন ছিলেন, কখনো তারা 9 জন ছিলেন, 10 জন ছিলেন। মিনিমাম 1 ঘন্টা, কখনো তার চেয়েও বেশি তারা এই বাজেটের উপরে আলোচনা অংশগ্রহণ করেন। কারণ বিরোধী দল তারাই তো বলবেন, সরকারের ভুল ত্রুটি ধরবেন এবং সরকারকে নানা ধরনের গঠনমূলক প্রস্তাব দেবেন। কিন্তু সেদিন এত পরিকল্পিত, শুরু থেকে কিভাবে আমাকে জব্দ করা যায়, আমার কণ্ঠস্বর রোধ করা যায়, যে পরিষদীয় মন্ত্রী বলছেন বিরোধী দল নেতাকে 35 মিনিট বেশি দেওয়া যাবে না, অন্যদের এত মিনিট। বিরোধী দল নেতা কথাই শুরু করলেন না, এই কথা তো বলবেন স্পিকার, তিনি ডিক্টেট করে দিচ্ছেন। যে বললাম ঠিক আছে, কথা শুরু করি। এবং আপনি মাননীয় অধ্যক্ষ এবং পরিষদ দলের নেতা, এরা এই হাউসের দীর্ঘদিনের সদস্য ছিলেন। সেই সময়গুলোতে আপনারা যত সময় নিতেন, নিশ্চয়ই এত সময় আমি নেব না। কিন্তু আমি যখন শুরু করলাম 20 কি 25 মিনিটের মাথায়, আর জেনারেল ডিসকাশনে বাজেটের যে দুর্বলতা, এটাকে চিহ্নিত করার জন্য আমি নানা উদাহরণ আনব। এটা বাজেট প্রস্তাবেও এইভাবে জাতীয় অর্থনীতি, সারা পৃথিবী ইত্যাদি ইত্যাদি এই লিখিত আকারে আছে এবং তারাও বলছেন। তো আমি এগুলো ভূমিকাটা করে মাত্র শুরু করেছি পয়েন্ট অফ অর্ডার। আরে এখানে তো পয়েন্ট অফ অর্ডার হয় না, জেনারেল ডিসকাশন। আমি বললাম খুব বিনয়ের সাথে, যদি পয়েন্ট অফ অর্ডার থাকে আপনি আমার বক্তব্য খণ্ডন করুন, আমি শুনতে বাধ্য। আমি স্পিকার তাকে ইন্ডালজেন্স দিয়ে যাচ্ছে। এরপরে 30 মিনিট পার হতেই চেয়ার থেকে আরম্ভ হয়েছে, আর কতক্ষণ বলবেন আপনি, আপনার সময় শেষ। অর্থাৎ আমার যে এই 30 মিনিটের বক্তব্যে প্রায় 10 মিনিট এইভাবে হট্টগোল করে একদিকে আমাকে ডিরেল করার চেষ্টা, আরেকদিকে আমার সময় নষ্ট করার চেষ্টা, এইভাবে গড়িয়েছে। স্বাভাবিক একটা সময় লেগেছে, কেননা এই তর্কে বিতর্কে
পরিবেশই তো নেই। এক সময় বলছেন যে না, আজকে তারাই বলুন। এত তো আমার বলতে হবে না, এত সময় নেওয়ার দরকার নেই। আমার পয়েন্টগুলো শেষ হলে আমি নিজে বসে যাই। আমি একটা সময় বসেও গেলাম কথা শেষ করে। এর বললেন আরো বলুন। তখন আমি শেষ দিকে আবার দাঁড়িয়েছি যে এই সরকারের আমলে দুর্নীতি যে কিরকম ভাবে প্রাতিষ্ঠানিক রূপে পরিণত হয়েছে, যে শাসক দল আর দুর্নীতি অনিয়ম এটা সমার্থক হয়েছে, তার একটা নমুনা আমি দিচ্ছি। এই হাউজেরই একজন মাননীয় সদস্য, যিনি কদিন আগে বলতেন 2 বছর আগে অবধি তারা অন্তোদয়ে ছিলেন এবং তারা খুবই গর্ববোধ করেন তার জন্য। কিন্তু দেখা গেল সেই পরিবারের একজন সদস্য এই কদিন আগে সরকারের একটা অনুষ্ঠানে সর্বোচ্চ করদাতা হিসেবে পুরস্কৃত হচ্ছেন। আমি বললাম এটা এই রাজ্যের সমস্ত নাগরিকের কাছে প্রশ্ন যে অনিয়ম ছাড়া, অসাধু পথ ছাড়া এইভাবে রাতারাতি একদম ফকির থেকে রাজা হতে পারে, শূন্য থেকে একেবারে মহাকাশে উঠতে পারে। কাজেই আমি বিস্তারিত বললাম না যে ত্রিপুরার যে কনসেশন রাজ, দুর্নীতির রাজ, রাজত্ব, অনিয়ম কোন দিকে যাচ্ছে, এটাই হলো তার চিত্র। এতে একজন মন্ত্রী বাঁ দিক থেকে উঠলেন টেরে ফোরে, যেন কলা ঠাকুর করে আমি কলা খাই না। এটা কোনো মন্ত্রীর নাম বলিনি। হ্যাঁ বলেছি আমি একজন সদস্য। আর পরিষদের মন্ত্রী বলে উঠলেন জিতেনবাবু যাত্রী নিয়েছেন, জাতের মতো কথা বলছেন। এটা শুধু আমার প্রতিক্রিয়া না, পরদিন প্রকাশিত সমস্ত দৈনিক চ্যানেলগুলোতে তারাও এই কথাগুলি বলেছেন। একই তাদের যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তার নিজস্ব ভাষায়। এই ভাবলাম যে না, একজন সিনিয়র মোস্ট মিনিস্টার রুম করেছে, বলো হতে পারে তিনি হাউসে যদি ভুল স্বীকার করেন আমার আর বক্তব্য থাকবে না। কালকে আমরা 0 আওয়ারে তুললাম যে এই ঘটনা মাননীয় অধ্যক্ষ আপনি এটার বিচার করুন এবং এই যে পরিষদীয় মন্ত্রী কথাগুলি বললেন তিনি এটাকে প্রত্যাহার করতে বলুন। অধ্যক্ষ নিজে থেকে বলছে না কিছু বলেন, অর্থাৎ যে রেফারি খেলা চালাবেন তিনি আরেকটা প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের হয়ে তিনি বরঞ্চ আগে এসে গোল করার চেষ্টা করছেন। আজকেও তাই। আমি এরপরে ভাবলাম যে না, যেহেতু অধ্যক্ষের কাছে বিচার হলো না, সংসদীয় আইন রীতি অনুসারে, রুলস অফ প্রসিডিউর অনুসারে সুযোগ আছে তার স্বাধিকার ভঙ্গ হলে পরে তার বিচার চাওয়ার। আমি চিঠি ড্রাফট করে পাঠালাম। তখন অবধি রেজিস্টারে আমি লোক পাঠিয়েছি, কারণ যে কোনো রকম কমপ্লেন এটা রেজিস্টার অফিস, নোটিশ অফিস জমা হবে। বিধানসভার যে এই রেজিস্টার রিসিপিয়েন্ট ডেসপাস, ওইখানে এরকম কোনো চিঠি নেই, পরিষদীয় মন্ত্রীর এরকম কোনো চিঠি নেই। এরপরে আমার এই চিঠি পাওয়ার পর টনক নড়ল। গতকাল রাত 11টা অবধি
এই বিধানসভাতে পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ এখানে বসে অ্যাসেম্বলি স্টাফদেরকে বাধ্য করে হয়তো কিছু রেকর্ড নষ্ট করেছেন বা করার চেষ্টা করেছেন। তাদের পরামর্শ নিয়ে এই চিঠিটি আজকে যেটা পরে শোনালেন স্পিকার, এবং আপনারা শুনেছেন স্পিকার লুকাতে পারেননি, কিন্তু বলছেন আমার পিএর কাছে দিয়েছে। গতকাল হাউস চলছিল, পিএ পরিষদ দলের মন্ত্রীর পিএ কি রিসিপশন ডিসপাস কে করছে তাকে চেনেন না? স্পিকারের পিএ কাছে দেবেন কেন? এটা তো গ্রাহ্য হতেই পারে না। অফিসিয়ালি যে কোনো অফিসিয়ালি যে হলো যে রিসিপ্ট অ্যান্ড ডিসপাসে যে চিঠিটা আগে আসে সেটাই হলো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। আপনি এই কারোর পকেটে দিয়েছেন, কারোর আলনাতে দিয়েছেন, কারোর দরজায় রেখে এসছেন, দিয়ে থাকলেও এটা সম্পূর্ণ জালিয়াতি করে। এবং এটা দুর্ভাগ্যের যে মাননীয় স্পিকারই আজকে তার অফিসটাকে হেয় করছেন। মাননীয় স্পিকারই আজকে এই অফিসের মর্যাদা গরিমা আজকে নষ্ট করছেন, তার হাত দিয়ে হাউস পরিচালনার সময় তো করছেন। আর এখন সর্বশেষ তিনি দেখালেন ক্যামেরার সামনে, গোটা হাউসের সামনে, যে কিভাবে মানুষের কণ্ঠস্বর রোধ করতে হয়, গণতন্ত্রকে জবাই করতে হয়। আজকে মাননীয় বিশ্ববন্ধু সেন অধ্যক্ষ মহোদয় আজকে দেখালেন দিন দুপুরে গণতন্ত্রের জবাই করে। বলছে যে না, একটার বেশি দুটা প্রিভিলেজ নোটিশ রাখা যায় না, এবং একটা পত্রিকার বিরুদ্ধে তিনি এটা করালেন। কি এই স্পিকারের অধীনে ত্রিপুরার যে গণতন্ত্র, এই বিধানসভা, এটা কি ফার্স হয়ে গেল? স্পিকার স্বয়ং তিনি তার এই বিধানসভা রুলস মানছেন না, প্রসিডিউর মানছেন না, কনভেনশন মানছেন না। এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে আজকে ত্রিপুরার যে মানুষকে এটা দেখতে হবে।